হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর সেট এই অধ্যায়টা ফুলটা কভার করব, ঠিক আছে? তো এই অধ্যায়টা আলোচনা করার আগে আমাদের প্রথমেই বেসিকগুলো জানতে হবে ভালোভাবে। বেসিকগুলো জানার পর আমরা মেইন বইয়ের যে ম্যাথগুলো ওইগুলো সলভ করব। দেন ওইগুলো সলভ করার পর আমরা সিকিউ এমসিকিউ ওইগুলো সলভ করব। দেন মানে এই অধ্যায়টা একেবারে কমপ্লিট হবে পারফেক্টলিভাবে। তো যাই হোক, আমরা সপ্তম অধ্যায়ের ফার্স্টে আছে সেট। সেট কি? আমাদের প্রথমে সেটটা কি আর বেসিকটা জানতে হবে। তো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন বাস্তব জগৎ বলতে আমরা যে জগৎটার মধ্যে এক্সিস্ট করতেছি ওইটা হচ্ছে বাস্তব জগৎ। আর চিন্তা জগৎ বলতে আমরা যা কিছু নিয়ে থিঙ্কিং করি, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার চিন্তা জগৎ। তো এইরকম বাস্তব বা চিন্তা জগৎ যাই হোক না কেন, ওই জগৎগুলোর মধ্যে যে সুসংজ্ঞায়িত বস্তুগুলো আছে ওইগুলার যে সংগ্রহগুলো ওইগুলাই মূলত সেট, বুঝছো? আর সেটকে আমাদের বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? সেটকে কি হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের, ক্যাপিটাল লেটার। এবং এর যে উপাদানগুলো ওইগুলাকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, স্মল লেটার। অথবা তোমার সংখ্যা হতে পারে। আচ্ছা, আমরা দেখি এখানে, দেখো আমি এখানে একটা সেট, এই যে এ লিখতেছি। তো এখানে এই যে এটা লিখলাম, এটা কিন্তু ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর। কেন? কারণ এটা হচ্ছে সেট। এখন এই সেটের মধ্যে আমি কতগুলো উপাদান লিখতেছি দেখো, 1 2 3। তারপর আমি যদি লেটার লিখি এক্স ওয়াই জেড, হ্যাঁ, এইগুলা দেখো সবগুলাই হচ্ছে কি লেটার? স্মল লেটার। অথবা এ বি সি, এইগুলা দেখছো স্মল লেটার। এবং এই উপাদানগুলোকে দেখো কমা দিয়ে কিন্তু লেখা হয়েছে। উপাদানগুলোর মাঝে কি আছে? কমা দিয়ে আলাদা আলাদা করা হয়েছে। এবং এই উপাদানগুলোর প্রথমে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট এবং লাস্টে আছে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটটা, হ্যাঁ, উপাদানগুলোকে অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। এটাই হচ্ছে সেটের শর্ত। আমি আরেকবার যদি সামারাইজ করি তাহলে সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, কোনোভাবে ছোট হাতের অক্ষর দিয়ে লিখলে হবে না। আমি যদি এভাবে লিখতে চাই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা ভুল হয়ে যাবে, কারণ সেট তো তোমার ছোট হাতের হবে না, বড় হাতের। আর উপাদানগুলো অবশ্যই ছোট হাতের হবে এবং কি হবে? এবং সংখ্যা থাকবে, সংখ্যা থাকতে পারে। এটাই হচ্ছে তোমার উপাদানগুলো লেখার একটা নিয়ম আর কি। তো এখন আসা যাক, সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ভাইয়া তালিকা পদ্ধতি, তো আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আসা যাক তালিকা পদ্ধতি বিষয়টা কি। তো যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং উপাদানগুলো নির্ধারণের জন্য কোনো প্রকার শর্ত থাকবে না, ওইটাই হচ্ছে ভাইয়া তালিকা পদ্ধতি। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে এখানে দেখো আমি আর লিখলাম, আরটা কিন্তু ক্যাপিটাল লেটারে দিচ্ছি কারণ এটা হচ্ছে একটা সেট। আর লিখার পর আমি এখানে দেখো লিখতেছি চাল ডাল, তারপর আলু, হ্যাঁ, এক্সেট্রা। আচ্ছা দেখো, তো এখানে যে লিখলাম চাল ডাল আলু, এইগুলা কি? এইগুলা একটা তালিকা পদ্ধতির একটা এক্সাম্পল আর কি। তালিকা পদ্ধতিতে সেটটা হয়েছে এটা। আর তালিকা পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই উপাদানগুলোর মধ্যে একাধিক উপাদান যদি থাকে তাহলে কমা ইউজ করে আলাদা আলাদা করা হয় এবং অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয়। এইটাই তালিকা পদ্ধতি প্রকাশের একটা নিয়ম আর কি। তো এখন আসা যাক আমরা সেট গঠন পদ্ধতি কি সেটা জানি। তালিকা পদ্ধতিতে তো আমরা দেখছি যে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, বাট সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, বুঝছো? এবং উপাদানগুলো নির্ধারণের ক্ষেত্রে দেখো কত সুন্দর করে, এই যে দ্বিতীয় বন্ধনী ছিল এবং একাধিক উপাদান থাকলে কমা দিয়ে আলাদা করা ছিল। বাট সেট গঠন পদ্ধতিতে তোমার উপাদানগুলো নির্ধারণের জন্য বিভিন্ন শর্ত থাকবে। এইটাই হচ্ছে সেট গঠন পদ্ধতির শর্তটা, বিভিন্ন শর্তের মাধ্যমে প্রকাশ করা হবে, ওইটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? আমি যদি এক্সাম্পল দিই তাহলে দেখো এখানে পি একটা সেট, দেন এর মধ্যে কি রাখতেছি দেখো এক্স। এই যে চিহ্নটা এইটা হচ্ছে তোমার বিলংস টু, অথবা এটাকে এলিমেন্ট বলতে পারো অথবা উপাদান বলতে পারো। তো এক্স এলিমেন্ট বা বিলংস টু এন, হ্যাঁ, এই যে এনটা লিখলাম, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 এই টাইপের সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বুঝছো? তো এক্স বিলংস টু এন, আমরা এইগুলো ডিটেলসে সব কিছু জানবো, একটু পরেই জানবো, আপাতত এইটা দেখি। দেন এক্সটা, এই যে এক্সটা বিলংস টু কি এন, অর্থাৎ এক্সের যে মানগুলো এগুলো হবে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং এক্সটা অবশ্যই কি সংখ্যা? অবশ্যই এখানে শিওর করে লিখে দিলাম যে এক্সটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, এক্সটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা। এবং একটা শর্ত দিচ্ছে দেখো, 1 থেকে এক্সটা বড় এবং 13 থেকে এক্সের মানটা ছোট, ঠিক আছে? তো এখানে যে দেখো, এখানে যে শর্তটা দিলাম, এই যে এইটা শর্ত,
এই যে শর্ত, এই শর্তটার কারণে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ উপাদানগুলো নির্ধারণের জন্য এই যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই তো মূলত উপাদানগুলো থাকে। এই যে যেমন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদানগুলো ছিল না, তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই তো উপাদানগুলো মানে হবে। তো এই উপাদানগুলো নির্ধারণের জন্য আমরা এখানে বিভিন্ন শর্ত দিছি। শর্তটা কি, 1 থেকে x এর যে মানগুলা বের করব ওইগুলা 1 থেকে বড় হবে, হ্যাঁ, এবং 13 থেকে x এর মানগুলা কি হবে, ছোট হবে। একটা মাথা যেই দিকে ওই দিকটা ছোট, আর দুইটা মাথা যেই দিকে ওই দিকটা বড়। তো 1 থেকে x এর এই যে দুইটা মাথা x এর দিকে না, তো 1 থেকে x এর মানগুলা কি বড়, এবং একটা মাথা কোন দিকে, এই যে x এর দিকে না, তো 13 থেকে x এর মানগুলা কি হবে, ছোট হবে। আর এখানে বইলা দিছি যে x এর যে মানগুলা নিব ওইগুলো হবে ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, 1 2 3 4 5 এই টাইপের। আচ্ছা, এইটাকে যদি আমি এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এটা তো সেট গঠন পদ্ধতি হইল, তো কি হবে, এই শর্তটার উপর নির্ভর করবে কি কি মানগুলো আমাদের এখানে বসবে, বুঝছো? তো 1 থেকে বড় সংখ্যা কি, 1 থেকে বড় হচ্ছে 2, 2 এর পর 3 4, তারপর 5 6 7 8 9 10 11 12, কিন্তু 30 নিতে পারবো না, কারণ x এর মানগুলা এই যে এইগুলা হচ্ছে তোমার x এর মান। x এর মানগুলা কি হবে, 13 থেকে ভাইয়া ছোট হবে। এই যে 13 থেকে এই মানগুলা ছোট না, এবং 1 থেকে এই মানগুলা বড় না। এগুলো আরো ডিটেলসে আস্তে আস্তে জানতে পারবে একটু পরে, বুঝছো? আপাতত আমরা তো এইটা বুঝছি যে এটা একটা সেট গঠন পদ্ধতি, কারণ এখানে শর্ত আছে। আর তালিকা পদ্ধতি এরকম সিম্পল থাকবে, এই যে সিম্পল তালিকা পদ্ধতি। ওকে, তো আমরা মূলত এখন বেসিকটা ক্লিয়ার করতেছি। তারপর আসা যাক সসীম সেট। হ্যাঁ, সসীম সেট জিনিসটা কি, দেখো, একটা হচ্ছে সসীম, আর এক সসীমের সাথে আমি আনতেছি অসীম সেট। জিনিসটা কি, তো সসীম দেখে বা উচ্চারণ করে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে মানে নির্ধারণ করা যায়, হ্যাঁ, একটা লিমিট আছে, ওইটাই হচ্ছে সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে না ওইটাই হচ্ছে তোমার অসীম সেট। ওকে, ওইটাই তোমার হচ্ছে অসীম সেট। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখব, ঠিক আছে, এক্সাম্পল দেখব আমরা। এই যে দেখো, তো সসীমের ক্ষেত্রে এই যে আমরা যদি এখানে দেখি সসীমীয় সেট, ধরো একটা সেট নিলাম, দেন এক্স ওয়াই জেড 1 2 3, এই যে এই সেটটা হচ্ছে সসীম সেট। আর বি আর একটা সেট নিলাম, দেন এক্স ওয়াই জেড 1 2 3, এই যে এই সেটটা হচ্ছে অসীম সেট। কিন্তু কিভাবে এটা একটা সসীম আর একটা অসীম হইল, দুইটার উপাদান কিন্তু আমরা সেমই দেখতে পারতেছি, বাট কিভাবে বিটা অসীম হইল, কেন বিটা সসীম হইল না? আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে কি বলে, সসীম সেট বলে। তো এ সেটটার দিকে তাকাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উপাদান আছে, গণনা করে নির্ধারণ করা যাইতেছে, তো এ সেটটা অবশ্যই ভাইয়া কি সসীম সেট। ওকে, দেন বি সেটটা হচ্ছে অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। তো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বাট এখানে ডট 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 আছে, মানে এটা চলমান, এর কোনো শেষ নাই। তো এইটাকে গণনা করে নির্ধারণ করা যাচ্ছে না কিন্তু। তো অবশ্যই এটা আমাদের অসীম সেট। বি সেটটা কি অসীম সেট, বুঝছো? বি সেটটা আমাদের অসীম সেট। তো এখানে দেখো আরেকটা আছে ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার দিয়ে 1 2 3 4 5, তারপর ডট ডট, এটারও তো কোনো শেষ নাই, ডট ডট থাকলেই বুঝবা এটা অসীম সেট। দেন আমরা এখন ফাঁকা সেট দেখব। ফাঁকা সেট কি, তো ফাঁকা সেট কি, যে সেটের কোনো উপাদান নেই তাকে কি বলে, ফাঁকা সেট বলে। অর্থাৎ আমরা যে এতক্ষণ দেখতেছিলাম এখানে এই যে এই সেটগুলোর মধ্যে কিন্তু এই যে উপাদান আছে, এখানে কয়টা উপাদান আছে, 4টা উপাদান আছে, বাট ফাঁকা সেটের ক্ষেত্রে কোনো উপাদান থাকবে না। ধরো আমি একটা সেট লিখলাম, এর মধ্যে কোনো উপাদান নেই, এই যে উপাদান নেই, এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি কোনো উপাদান দেখতে পারতেছো না, তো এই ক্ষেত্রে এ সেটটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই, বুঝছো? তো এ সেটটা কি ফাঁকা সেট। এখন ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, এইভাবেও প্রকাশ করা যায় অথবা এই যে এইভাবেও প্রকাশ করা যায়, দুইভাবেই প্রকাশ করা যায়। তো এটা ফাঁকা সেট। আচ্ছা, তারপর আমরা বেন চিত্র দেখব। সেট ও সেটের উপাদানগুলো, হ্যাঁ, সেট ও সেটের উপাদানগুলোকে বিভিন্ন জ্যামিতিক আকৃতির মাধ্যমে যখন উপস্থাপন করা হবে তখন ওইটা হবে ভেন চিত্র। হ্যাঁ, জন ভেন মূলত এই ভেন চিত্রটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে এটাকে রাখা হয়েছে ভেন চিত্র। অর্থাৎ ভেন চিত্র এমসিকিউর মধ্যে আসতে পারে। ভেন চিত্র দুই রকমে অঙ্কন করা হয়, একটা হচ্ছে আয়তকার আর একটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ,
এই দুইটা চিত্রের মাধ্যমে মূলত দুই জ্যামিতিক আকৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর আমরা দেখি উপসেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপসেট কাকে বলে? তো কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের উপসেট বলে। আমি আরেকবারও ক্লিয়ার করি, কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যাবে। হ্যাঁ, আমি যদি এখানে এক্সাম্পল দিই, আচ্ছা এখানে উপরেটাই থাক a ইকুয়ালস টু 1 2 3 4, এই যে এ সেটের উপাদান এগুলা না। এখন এইগুলা থেকে যতগুলো সেট গঠন করা যাবে ওই সবগুলাকেই বলে উপসেট, এই সেটটার উপসেট। ওকে, এই সেটটার উপসেট। আচ্ছা, যেমন আমি যদি এখানে আচ্ছা এর উপসেট আমরা বের করি। দেখো উপসেট কিভাবে বের করতে হয় আমরা নিয়মটাও শিখে ফেলি একসাথে। এর উপসেট, এর উপসেট, এর উপসেটগুলো হলো, আমরা দেখো উপসেট নির্ণয় করি। প্রথমে যে চারটা আছে না, চারটা থাকলে চারটাই লিখতে হবে। আচ্ছা আমি তিনটা দিয়ে প্রথমে একটু কমায়া শিখাই তোমাদের। তো প্রথমে এখানে কয়টা উপাদান আছে? তিনটা। যতটা আছে ওইটা ততটা প্রথমে লিখতে হবে, তিনটা। তিনটার পর আমাদের দুইটার কাজ, অর্থাৎ এক নিয়ে আমরা দুইকে নিব, এক দিয়ে দুইকে নিলাম, দেন এক দিয়ে আমরা তিনকে নিব, এই যে এক দিয়ে তিনকে নিলাম, একের কাজ শেষ। দেন দুই দিয়ে আবার কাকে নিব? তিনকে নিব, এই যে দুই দিয়ে আমরা তিনকে নিব, দুইয়ের কাজ শেষ। ঠিক আছে, অর্থাৎ আমরা দুই সংখ্যার কাজ শেষ। আমি আরেকবার ক্লিয়ার করতেছি, আমাদের এখানে কয়টা উপাদান ছিল? তিনটে উপাদান না? তো প্রথমে আমরা তিনটে উপাদান নিলাম, তিনটে উপাদানের পর ভাইয়া কয়টা উপাদানের কাজ? দুইটা উপাদানের কাজ। তো এক নিয়ে একবার দুইকে নিলাম, এক নিয়ে একবার তিনকে নিলাম, একের কাজ শেষ। দেন দুই নিয়ে একবার তিনকে নিলাম, বুঝছো? দুই নিয়ে একবার তিনকে নিলাম, দুইয়ের কাজ শেষ, মানে দুইটা সংখ্যার কাজ শেষ। এখন আবার দুইটা সংখ্যার পরে কয়টা সংখ্যার হবে? একটা সংখ্যার, তো 1, তারপর 2, দেন 3, আর সবশেষে আমাদের একটা ফাঁকা সেট দিতে হবে। ফাঁকা সেট মনে রাখবা, সবগুলো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। ওকে, ফাঁকা সেট হচ্ছে সবগুলো সেটের উপসেট। তো এটা কিন্তু তোমার এমসিকিউ পরীক্ষার মধ্যে আসবে। তো আপাতত বুঝতে পারছো এর উপসেটগুলো কীভাবে বের করছি। এখন এই যে উপসেটগুলো পাইলাম, এই সবগুলো হচ্ছে এই যে এ সেটের উপসেট। হ্যাঁ, এই সেটটা থেকেই তো আমার এই সেটগুলো গঠিত হয়েছে। এইগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা সেট। এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই যে ফাঁকা সেটটাও একটা সেট। তো এই সেটটা থেকে যেহেতু এই সেটগুলো গঠিত হয়েছে, এই সেটটার সাপেক্ষে এইগুলো হচ্ছে তোমার উপসেট। এখন উপসেট নির্ণয়ের চিহ্নটা হচ্ছে এই যে এইটা, এই যে উল্টা ইউ করবা, দেন নিচে একটা দাগ টানবা, এইটা হচ্ছে তোমার উপসেট নির্ণয়ের চিহ্ন। আচ্ছা, এখন আমি যদি লিখি যে বি একটা সেট দিলাম, বি সেটের মধ্যে 1 আর 3 আছে। হ্যাঁ, এখন আমি কি এটা লিখতে পারি কি না যে এই বি উপসেট এ, এটা কি হয়েছে? এটা হয়েছে কিন্তু, কারণ এই যে বি এর যে সেটটা, এইটা কার উপসেট? এর উপসেট না? তো বি হচ্ছে কি এর? কার উপসেট? এর উপসেট, অর্থাৎ বি উপসেট হচ্ছে কার? এর। তো এরকমভাবে আমি যদি সি একটা সেট লিখি 4 5, এখন দেখো তোমার আমি যদি এখন লিখি যে সি উপসেট এ, সি কি এর উপসেট? না, কারণ এই যে 4 5 এর মধ্যে কি আছে? এর মধ্যে কিন্তু নাই, 4 5 এর মধ্যে নাই। তো কোনোভাবে সি এর উপসেট হতে পারবে না। বাট এই যে বি এর উপসেটটা কি? 1 3, বি এর উপাদানগুলো 1 3 না? 1 3 দেখো এর মধ্যে আছে 1 3, তো অবশ্যই বি কার উপসেট? এর উপসেট। বুঝছো? এগুলো এভাবে কিন্তু এমসিকিউর মধ্যে আসবে। আচ্ছা, এখন আসা যাক সার্বিক সেট কাকে বলে। হ্যাঁ, তো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই উপসেটগুলোর সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটটাকে কি বলে? সার্বিক সেট। বুঝছো? আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি, আমরা তো এখানে দেখতে পারি। আচ্ছা, এগুলো একটু মুছে দেই। এই যে এখানে দেখো সার্বিক সেট, তো এ একটা সেট নেই 1 2 3 4ই নেই, দেন বি একটা সেট নেই 2 3, সি একটা সেট নেই 4 5, না 4 5 নিব না, 4 3 4 নেই। হ্যাঁ, অর্থাৎ এখন দেখো এখন জিনিসটা কি হইতেছে। তো আমি কি বলতে পারবো যে বি সি এর সাপেক্ষে এটা হচ্ছে সার্বিক সেট? হ্যাঁ, বলতে পারবো, কারণ বি এর উপাদান কি আছে? 2 3, সি এর উপাদান 3 4 আছে, যেইগুলা এর মধ্যে কিন্তু বিদ্যমান। অর্থাৎ সার্বিক সেটটা মনে রাখতে পারো, সার্বিক সেটটা হচ্ছে ভাইয়া বস সেট।
ঠিক আছে। তো অন্য সেট যেই সেটগুলো থাকবে ওইগুলার সবগুলো উপাদান যদি তোমার ওই বস সেট বা এ সেটের মধ্যে থাকে তাহলে ওইটা হচ্ছে সার্বিক সেট। এখন সার্বিক সেটকে প্রকাশ করা হয় এই যে ইউনিভার্সাল সেট। সার্বিক সেটের একটা নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। এই যে ইউটা দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করা হয়, বুঝছো? এখন আমি যাই লিখি না কেন, ধরো 1 2 3 4 5 6 7 8 লিখলাম, তো তারপর এখানে এ একটা সেট লিখলাম 2 3 4, বি একটা সেট লিখলাম 4 5 6, দেন সি একটা সেট লিখলাম 7 8। এই যে এ বি সি এই যে সেটগুলো, এই সবগুলো উপাদানই কিন্তু তোমার এই যে ইউনিভার্সাল সেট বা ইউর মধ্যে কিন্তু আছে। তো এই ইউনিভার্সাল সো এইগুলার সাপেক্ষে এই যে এ বি সি এই তিনটা সেটের সাপেক্ষে এই ইউনিভার্সাল সেটটা হচ্ছে কি সার্বিক সেট, যার সবগুলো উপাদান এই যে এটার মধ্যে আছে, বুঝছো? আচ্ছা, তারপর আমরা আরও দেখব যে সংযোগ সেট কি। হ্যাঁ, সংযোগ সেটটা কি? তো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে মানে সকল উপাদান যাবে, ওই সকল উপাদানগুলো নিয়েই যে গঠিত সেটটা হবে ওইটাই হচ্ছে তোমার সংযোগ সেট। আর সংযোগ সেটের ইংলিশ নামটা হচ্ছে ইউনিয়ন। ওকে, ইউনিয়ন। তো এখানে এ বি দেখো দুইটা সেট আছে। এখন সংযোগ বলছে এই যে দেখো এ ইউনিয়ন বি, এই যে এ ইউনিয়ন বি দেখছো। এখন এর যে সেটটা 2 3 4, এই যে 2 3 4, দেন ইউনিয়ন, ইউনিয়ন বলতে তোমার সংযোগ সেট বোঝায়। তারপর বিটা কি 4 5 6। এখন সংযোগ বলতে তোমার দুই বা ততোধিক সেটের সকল উপাদানই যাবে, সবগুলো উপাদানই একবার একবার করে যাবে, ওইটাই হচ্ছে তোমার সংযোগ সেট, বুঝছো? সবগুলো উপাদান যাবে এবং একবার একবার করে যাবে, এটা মাথায় রাখতে হবে। এখন এখানে দেখো 2 আছে বাট এখানে 2 নাই, তো আমাদের 2 একবার যাবে। এখানে 3 আছে ওইখানে নাই, বাট 3 একবার যাবে। এখানে 4 আছে এখানেও 4 আছে, তো এখানে 4 এখানে 4, দুইটা 4 কিন্তু কিন্তু আমরা দুইটা নেব না, আমরা কয়টা নেব? একটা নেব। তো 2 3 4 নিব, দেন এখানে 5 আছে আর কোথাও 5 নাই, 5 নিব। এখানে 6 আছে আর কোথাও 6 নাই, 6 নিব। তো দেখছো এইটাই হচ্ছে সংযোগ সেট বা এ ইউনিয়ন বি, এইভাবে মূলত নির্ণয় করে। তোমার যদি 1 কোটি উপাদানও থাকে, মানে একরকম যদি 1 কোটিও থাকে, তো জাস্ট তুমি একটা নিবা, বুঝছো? এটাই সংযোগ সেট। আচ্ছা, তারপর আমরা সেট সেট দেখব। দুই বা ততোধিক সেটের আমরা তো তোমার সংযোগ সেটের ক্ষেত্রে মানে সবগুলোর কমন মানে সবগুলোর সাধারণ উপাদান নিছি। হ্যাঁ, না সরি, সংযোগ সেটের ক্ষেত্রে আমরা সকল উপাদান নিছি, কিন্তু দুইটা সেটের মধ্যে সকল উপাদান নিছি। আর তোমার এই যে সেট সেট, এই সেট সেটের ক্ষেত্রে সবগুলো উপাদান যাবে না, জাস্ট দুইটার মধ্যে যেগুলা মিলবে, যেগুলা কমন থাকবে ওইগুলাই আমাদের নিতে হবে, বুঝছো? দুইটা সেটের মধ্যে যেইগুলা মিলবে ওইগুলাই আমাদের সেট সেটে বা ইন্টারসেকশনে নিতে হবে, বুঝছো? সেট সেটের একটা নাম কি? ইন্টারসেকশন। তো আমি যদি এখন তোমার এখানে এ আর বি দুইটা উপাদান না, ইন্টারসেকশন, তো এ ইন্টারসেকশন বি নেই বা এ সেট বি নেই। এখন দেখো এর মানটা বসাই 2 3 4, ইন্টারসেকশন বি এর মানটা বসাই 4 5 6। এখন দুই বা ততোধিকের মধ্যে যেইগুলা কমন, হ্যাঁ দুই সাইডে যেগুলা মিলবে, দেখো 2 এখানে আছে বাট এখানে নাই, 2 নিতে পারবো না। 3 এখানে আছে এখানে নাই, 3 নিতে পারবো না। 4 এই যে দেখো এখানে আছে এখানে আছে, কেবল আমরা 4 নিতে পারবো। জাস্ট যেটা মিলবে, বুঝছো, যে উপাদানগুলো মিলবে ওইগুলাই কেবল সেট বা ইন্টারসেকশনে যাবে। এইটাই হচ্ছে সেট সেটের নিয়ম, বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর দেখো তোমার আছে আরেকটা নিশ্ছেদ সেট। এইটা আবার কি? যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদানই না থাকে, সেই ক্ষেত্রে সেট দুইটা হচ্ছে পরস্পরের নিশ্ছেদ সেট। আচ্ছা, এখন আমাদের এখানে এ ইন্টারসেকশন বি না, এখানে তো জাস্ট একটা 4 কমন ছিল, বাট আমাদের যদি কোনো কিছু কমন না থাকে সেই ক্ষেত্রে এটা হবে নিশ্ছেদ সেট। আচ্ছা, আমরা বি ইন্টারসেকশন সি দেখি তো এটা নিশ্ছেদ সেট কিনা। বি ইন্টারসেকশন সি, বি এর মান বসাই 2 3, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু ঘুরাই দিতেছি, এটা সি এর মান থাকবে 5 6, এই যে 5 6। এই যে দেখো এই যে দুইটা উপাদান, এর মধ্যে দেখো কোনো কমন আছে? 2 এখানে আছে এখানে আছে নাই, 3 এখানে আছে এখানে আছে নাই, 5 এখানে আছে এখানে আছে নাই, 6 এখানে আছে এখানে আছে নাই। তো এই ক্ষেত্রে কোনো কিছু কমন নাই, আমাদের অ্যান্সারটা ফাঁকা সেট। এইভাবেও লিখতে পারো অথবা এই যে এইভাবেও লিখতে পারো, দুইভাবে লিখতে পারো। হ্যাঁ, যেভাবে তোমাদের মনে চাই সেভাবে লিখতে পারো, বুঝছো? তো আশা করছি বুঝাইতে পারছি যে
নিশ্ছেদ সেট জিনিসটা কি, এখানে দুইটা সেটের মধ্যে কোনো কিছুই কমন নেই, সেই ক্ষেত্রে এই দুইটা সেট পরস্পরের নিশ্ছেদ সেট। হ্যাঁ, তো তোমাদের আমি বেসিকটা ক্লিয়ার করেছি, এখন আমি মেইন অঙ্কে চলে যাব, অনুশীলনী 7-এর যে মেইন অঙ্কগুলা ওইগুলাতে চলে যাব।